রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি, যিনি আমাদের বাংলাদেশের রেভিডেন্ট যোদ্ধা হিসেবে আমরা তাদেরকে চিনি। তো দীর্ঘ বছর বিদেশে অক্লান্ত পরিশ্রমের পরেও তার এই ধীরে ধীরে গড়া তার টাকা পয়সা সম্পদ তার নিজ পরিবারের মাধ্যমে সে কিভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভুক্তভোগীর কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আমরা এখন প্রশ্ন করতে চাচ্ছি আমাদের যে ভুক্তভোগী, ওনার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে আপনি একটু আপনার মতো করে আপনি কিভাবে আপনার পারিবারিক এত একটা সুন্দর সুসম্পর্কের মধ্যে আপনাদের জীবন যখন চলতেছিল, পারিবারিক সমস্যাটা কিভাবে শুরু হয় এবং কিভাবে আপনি এর মানে আমাদের কাছে এই বিষয়গুলো একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটু। আসসালামু আলাইকুম। আমি একজন রেমিডিয়াস যোদ্ধা। আমি 2002 সালে জীবিকার উদ্দেশ্যে পবিত্র সৌদি আরবে আমি যাই এবং আমি বিগত প্রায় 23 বছর সৌদি আরব অতিবাহিত করছি। আমি 2012 সালে মার্চের 3 তারিখে পারিবারিক আমি বিবাহ করি এবং বিবাহ করার পরে আমার যে সহধর্মিণী, উনি আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট না, উনি আমার ফ্যামিলিকে মেনে নিতে পারে না। উনি আমার মা বোন সবার সাথে অনেক একটু চলাফেরা ঘুমে আছে, তাই নিয়ে আমার সাথে ওর একটু মাঝে ঝগড়া হইতো এবং সে আমার ফ্যামিলি কাউকে সে অ্যাকসেপ্ট করতো না। এবং 2014 সালে আমার একটা মেয়ে সন্তান হয়। ওর মেয়ে সন্তানকে নিয়ে ওর বাবার বাড়ি থাকতো এবং সে ওইখানে আমি টাকা দিতাম, ওইখানে সবগুলো ওর ফ্যামিলি, ওর মা বোনদের সবাইকে নিয়ে উনি আমার টাকা দিয়ে ওনার সামনে সংসার চালাতো। আমি দেশে আসতাম, দেশে আসলে মাঝে মাঝে আমি 2 বছর পর আসতাম, আসলে উনি আমার বাড়িতে যাইতো না। ওই টাকা পয়সা আমার সব জানতাম, দেশ থেকে সব কিছু ওর বাবার বাড়িতে রাখি দিত এবং আমার সব কিছু দিয়ে ওরা চলতো সবাই। একটা ছোটো ভাই ছিল, ও আমার টাকা পয়সা দিয়ে পড়ালেখা করছে এবং ওদের ফ্যামিলির সবাই আমার টাকা পয়সা দিয়ে চলছে, খাইছি বিগত কয়েক বছর। আমি বিগত প্রায় 2021 সালে আমি ঢাকাতে একটা প্লট কিনি, ঢাকার ড্যামরাতে। ওই প্লটে ওর মা ভাই ওরা কিনছে, আমার টাকা পয়সা দেওয়া, ব্যাংকে স্টেটমেন্ট সবকিছু আছে এবং আমি বিকাশে ওর মা এবং ওর নামে 2টা বিকাশ আছে। ওই বিকাশে আমি প্রচুর লাখ লাখ টাকা বিদেশ থেকে আমি পাঠাইছি এবং রামগঞ্জে, নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জে ইসলামী ব্যাংকে ওর অ্যাকাউন্ট নম্বর হলো 18,724। এই অ্যাকাউন্টে আমি অনেক টাকা পাঠাইছি, লাখ লাখ টাকা পাঠাইছি। প্রতি মাসে আমি ওকে ব্যাংকে টাকা পাঠাইতাম, বিকাশে টাকা পাঠাইতাম। ওর কাছে এটিএম কার্ড ছিল, ওই এটিএম কার্ড দিয়ে টাকা উঠাইতো, বিভিন্ন অফিসে টিকটক করতো। ও টিকটক আইডি হলো 2টা টিকটক আইডি, একটা হলো ডালিয়া আক্তার আর একটা হলো মেহেজাবিন মারিয়া। ও 2টা টিকটক করে এবং ওকে ফোনে সবার সাথে মাঝে মাঝে ফোনে কথাবার্তা বলে। ও বিভিন্নভাবে ছেলের সাথে কথাবার্তা বলতো। আমি ওকে বাধা দিলে ও বলতো আমার স্বাধীনতা নাই, আমি ওর স্বাধীনতা হরণ করতেছি, এই নিয়ে আমার সাথে মাঝে মাঝে রাগারাগি করতো। আমি 2021 সালে প্লট কিনছি ডেমরাতে। ও আমার না প্লট কিনবো, ও আমার সব টাকা পয়সা নিয়ে ও না প্লট কিনছে। প্লট কিনা ওর মা ভাই নিয়ে থাকে। আমার মা এবং আমার ফ্যামিলি কাউকে সে আসতে দেয় নাই, এমনকি ধ্যান কাউকে সে জানাও নাই। আমি বলছি যে আমার নামে নেওয়ার জন্য, ও বলছে ঠিক আছে আমি তোমার নামে নিবো। সব ডকুমেন্ট নিচ্ছে, নিয়ে আসে আমার নামে প্লট লয় নাই। ওই প্লট এসে ওর মা ভাই বোন নিয়ে থাকে। আমি 2024 সালের মার্চের 29 তারিখে দেশে আসি। দেশে আসার পর আমি 4 মাস থাকি এবং 24শে জুলাই আবার 2024 সালে আমি জীবিকার তাগিদের উদ্দেশ্যে আমি ফিরে চলে আসি। চলে যাওয়ার পর প্রায় আমার 3 মাস পর হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আমি ওকে ফোন করে বলি যে আমি অসুস্থ, আমাকে খুবই অবস্থা খারাপ, আমি দেশে চলে আসবো। আমাকে দেশে আসার জন্য নিষেধ করে দেন। আমি আরো 4 মাস আমি কষ্ট করছি, ফির আমার আবার অসুস্থ বাড়ি গেছে। এক পর্যায়ে আমার প্রস্তাব পায়খানা বলতে গেছে, আমি অনেক অসুস্থ গেছি। পরে আমার কোম্পানি আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ওকে ফোন করলাম আমি দেশে আসতেছি, আমার একটা ভালো ডাক্তার দেখাও। ও বলছে কোথায় আসবে? আমি বলছি আমার প্লাটে। কত কিসের প্লাট? প্লাট আমার নয়, তখন প্লাট না, প্লাট আসলে আমি তোকে মারি ফেল পোলাবান দিয়ে ঘন্টা 50 দিয়া। দেন আমি আর প্লাটে যেতে পারি নাই। আমি কপুরা মেডিকেলে আমি 1 মাস ভর্তি আসছিলাম। কপুরা মেডিকেলে আমি ছিলাম, আমার এয়ারপোর্ট থেকে আসে না, রিসিভ করে নাই, আমাকে নেওয়া নাই। ফির আমাকে 1 মাস পরে আমাকে ফোন দিয়ে, আমাকে ফোন রিসিভ করে না, সে আমাকে গালি গাছ করে, বাসা আসলে না কেউ আমার মারবে। ওর একটা বোনের ছেলে আছে, নাম হলো আলামিন হোসেন। ও আমার ভক্ত ভাষা গালালি করছে, আমাকে মারবে। ও সন্ত্রাস নিয়ে ওর বোন, ওর মা, ওর ভাই সবাই আমাকে বলবে যে প্লাটে আসলে তোকে মারি ফেলবো, প্লাট তোর না। দেন ওরা আমাকে মেয়ের দিয়ে হুমকি দেয়, আমি যদি প্লাটে আসি এবং ওরা আমাকে মেয়েকে দিয়ে মিথ্যা মামলা দিব, মেয়েকে নিজেদের মামলা দিবে। আমি আমার নোয়াখালী সার্কেলে একটা অভিযোগ দায়ের করছি ওর বিরুদ্ধে এবং আমি দেন ডেমরা থানা একটা জিডি করছি
তারপর ও আমাকে ডিভোর্স দেয়, আমি ডিভোর্স লেটার পাই নাই। ফির আমি একটা নোটিশ পাঠাইছি ঢাকা জজ কোর্ট থেকে, নোটিশ উত্তর পাঠাইছে যে আমি মেয়েরা নাকি নির্যাতন করছি, ও ডেটে আমি ছিলাম না বাড়িতে। ফির ফার্মিক আদালতে মামলা করছে, ওই ডেটে আমি বাড়িতে ছিলাম না, ওই ডেটেও লিখছে আমি নাকি মেয়েকে শারীরিক নির্যাতন করতাম। আমি দুটো ডেটে বাড়ি ছিলাম না, তাহলে আমি কেউ মেয়েটাকে শারীরিক নির্যাতন করি? আমার কাছে আপনার কাছে প্রশ্ন, ও কেন আমার মিথ্যা মামলা দিল? আমার আত্মসাৎ করার জন্য এই প্রবঞ্চনা করে আমাকে আজ হয়রানি করতেছে। আমি বিগত 4 মাস আজ জেল খাটতেছি, আমি জামিনে আসছি। আমি সম্পূর্ণ দেশবাসীর কাছে এবং দেশের যত আইন শৃঙ্খলা আছে সবার কাছে আমি বিনোদভাবে বলতেছি, এই যে আমাকে মিথ্যা মামলা দিল, আমার সম্পদ আত্মসাৎ করলো, আপনারা সবাই আমাকে এই মিথ্যা মামলা থেকে আমার রেহাই দেন। আমি মিথ্যা মামলা মুক্তি চাই এবং আমি রেহাই যোদ্ধা হিসাবে আপনার কাছে আমার আকুল আবেদন, ওর যেন বিচার হয়, ও যেন এই ধরনের কিছু না করতে পারে। ও পরকীয়া করে, টিকটক করে, ওর মতো একটা অসম্ভব মেয়ে কেন এগুলি করলো? আর সে কেন আমার ধোকা দিল? ওর মা, ভাই, বোন, ভাই মিলা ওরা সবাই আমার সঙ্গে আত্মসাৎ করছে, আমি ওদের সবাই বিচার চাই। আমি আপনি কি তখন জানতেন যে আপনার পাঠানো টাকা দিয়ে সে নিজের আত্মসাৎ করে সে তার নামে বাড়ি হ্যাঁ, কিনে নিয়েছে? সব তো আমার টাকা, এটা কি আপনি জানতেন? হ্যাঁ, আমার টাকা, ওই সব তো আমি document আমার দিছি। কথা আপনি বুঝতে পারেন? হ্যাঁ। মানে সে যে আপনার ফ্ল্যাট টাকা দেওয়া যে ফ্ল্যাটটা কিনছে, জি। এই নামটা তার নামে লিখে নিয়েছে, এটা কি আপনি জানতেন? না, সেটা বলবেন। ও বলছে ওর নামে, ও বলছে আমার নামে কিনছে, Right. ও আমাকে দলিলও দেখায় নাই। হ্যাঁ। বলছে যে দলিল হয়ে গেলে যখন এই জন্য আপনাকে যখন আপনি দেশে আসছেন তখন আপনাকে বলছে এটা তোমার বাড়ি না, তুমি এখানে আসতে পারবে না। হ্যাঁ। বিষয়টা এরকম। এগুলো আপনি ক্লিয়ার করে বলবেন, ঠিক আছে, যেটা সত্য সেটাই বলছে বলবেন। যে দেশে আসতে পারবে না। পরে আমি আসা, আমার ছোট বোন আসছিল, ও আমাকে রিসিভ করে আমার পপুলার মেডিকেল ভর্তি করেছে। আমি 1 মাস মেডিকেল আসছিলাম, ওরা 1 মাস আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমাকে দেখতে আসে। মানে আপনি বলছেন যে আপনার নিজ বাড়িতে আপনি যখন যাওয়ার চেষ্টা করছেন আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া তারপর হয়েছে। আমি সুস্থ হয়ে আমি একদিন গেছিলাম, যার পরে ওর মা, ওর বোন, ওরা সবাই আমাকে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। এবং সেটা কি ঘাট ধাক্কা দিয়ে বের হ্যাঁ, করে? আমাকে হেনস্থা করে জোরে ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছে, তোর বাসা বাড়িতে বাইরে যা। অথচ আপনার টাকা দিয়ে আমার কেনা। টাকা দেখি না, ওরা বাইরে করে দিয়েছে। এবং ওর একটা বোনের ছেলে আছে, নাম হলো আলামিন হোসেন, ও আমাকে অকথ্য ভাষা গালাগালি করছে, ও আমাকে ফোনের মাধ্যমে হুমকি দিছে যে আমি নাকি এর ড্যামরা আসলে আমাকে সন্ত্রাসী মেরে ফেলবে। ওর বোন আমাকে হুমকি দিছে, ওর ভাই ওকে আমাকে হুমকি দিছে, তুই এখানে আসতে পারবি না, ওই আসলে তোকে আমরা এখানে মারি ফেলাবো, আমাকে ড্যামরা দেখলে ওরা মারি ফেলবে, আমি ড্যামরা আসতে পারতাম না। এটা কে? ওটা ওর মা, ওর ভাই, ওর বোন, ওর বোনের ছেলে আলামিন। আপনি এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? জি, আমি ড্যামরা থানায় চিঠি করছি। তারপরে আমি আমার জেলা নোয়াখালীতে সাতক্ষীরা একটা অভিযোগ করছি। অভিযোগ করার পর ওকে ফোন করছে, ও ফোন করছে, ও আসতে চায় নাই। পরে আমি শুনলাম নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিছে। ঠিক আছে, ও ডিভোর্স দিয়েছে কিন্তু ডিভোর্স লেটার আমাকে পাঠায় নাই, ও মামলা পাঠা দিয়েছে, কাবিনেটটা মামলা পাঠা দিয়েছে। মামলা পাঠাইছে পরে আমি উকিলের সাথে পরামর্শ করলাম যে স্যার আমাকে তো মামলা পাঠাইছে কিন্তু আমাদের ডিভোর্স পাঠা পাই নাই। পরে আমি উনি যে অ্যারেস্ট হলেন কিভাবে এবং এগুলো একটু বলবেন। অ্যারেস্ট হলাম আমি নোয়াখালীতে থাকি, আমার মা অসুস্থ। এর ফাঁকে আমি একটা অভিযোগ করছি, যাতে আমি একটা জজ কোর্ট থেকে নোটিশ পাঠাইছি। নোটিশটা এরকম যে আমি ওদের 4 জন নামে নোটিশ পাঠাইছি, ওর মা, ওর বোন, ওর নামে আর ওর ভাইয়ের নামে। ঠিক আছে, আমি নোটিশ করছি যে ও আমাকে ডিভোর্স দিয়েছে, আমি বলছি আমি ডিভোর্স পাই নাই, আর আমি ওদের আমার সঙ্গে করতে না চায় তাহলে ওর কাছে আমার 1 কোটি সম্পদ আছে, আমার সম্পত্তি আমাকে ফেরত দেওয়া হোক। আর যদি আমার সাথে গ্রহণ না করে ও আমার থেকে কি পাবে? ইসলামী শরীয়ত মতে আমি ওটা করে দিয়ে দেবো। ও আমাকে নোটিশ পাওয়ার পরে ওর বোনে আমাকে বলছে যে তুই আমার নাম মুখুল্লাহ, তুই জানো তুমি কি করতে পারো। ওর বোনে আমাকে হুমকি দিচ্ছে আমি কেন নোটিশ করলাম, আমি মামলা করলে আমাদের শিশু নারীর জন্য মামলা দিব, আমি আবার একটা নোটিশ কেন করলাম। ঠিক আছে, পরে নোটিশ করার পরে আমাকে ওরা ডেমরা থানা ওসি আমাকে ফোন করে বললো যে আপনি থানা আসেন, আপনার ওর সাথে আপনাকে একটা মিছিল করে দিব। তাই আমি বললাম স্যার আমি তো অসুস্থ, আমি তো আসতে পারছি না, মা অসুস্থ, কারণ আপনি আসেন। আমার উনি ডেলি ফোন করতো, ফোন করার পর আমি একদিন এক পর্যায়ে আমি গেলাম। ডেমরা থানায় আপনি গেছেন? হ্যাঁ, ডেমরা আমি গেছি। কে ফোন করেছে? ডেমরা থানায় এসআই। রাইট। ঠিক আছে, এসআই আমাকে ফোন করছে, পর আমি গেলাম, যাওয়ার পর উনি আমাকে অ্যারেস্ট করে ফেলেন। আমি বললাম স্যার কি জন্য অ্যারেস্ট করলেন? এসআই কি নাম? এসআই ইকবাল। ইকবাল। তো আমি বললাম স্যার এই দেখেন আমার একটা পাসপোর্ট আছে, এই পাসপোর্টে দেখেন আমার ওরা মামলা করছে 27 তারিখে, 27 মার্চ 2024। আপনারা সবাই দেখেন আমি আসছি 29 না, মার্চ আপনি তখন 2024। বলতে পারেননি যে আমি আসলে ওই টাইমে আমার অভিযোগটা তো আমি দেখলাম, এই অভিযোগের সময় আমি তো এই সময়টা তো আমি বাংলাদেশে ছিলাম না। আমি বলেন। আমি বলছি এসআই ইকবালকে, উনি কি কোনো বলেছেন? কথা বলে শুনে নাই।
ওরা একটা মিথ্যা মামলা দিয়া আমার সব সম্পদ দোষত করে আমার মিথ্যাকে হয়রানি কইরা আমার জেল ছাড়াইছে। আমি 4 মাস জেলে ছিলাম। এখন আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা আমার এর থেকে উদ্ধার করে, আমি আর কি বলবো, লজ্জার কথা। আমি এত কষ্ট করলাম, লজ্জিত করে পয়সাকে আমার পাঠাইলাম, আমি কি পেলাম আপনাদের কাছে? বলতে আমার সব কষ্ট লাগে, লজ্জা লাগে। আজ আমি খুবই লজ্জিত, কষ্টিত। পয়সা ইনকাম করে দিয়ে আজকে আমি তাদের কাছ থেকে কিছুই পাইলাম না। আমি রেমিটেন্স উদ্দেশ্যে আপনার কাছে আমি চাই আমাকে যেন মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আমার কষ্ট অর্জিত সম্পদগুলো আমি যেন ফেরত পাই, এটা আপনার কাছে আমার আকুল আবেদন। আর তাদের এই মিথ্যা কারণে আমি যেন জেল না খাটতে হয়, আর আমার এই সম্পদ যেন ফেরত পাই, আর তাদের উচিত বিচার হয়। আর সে বিভিন্নভাবে চলাফেরা করে, খোলামেলা চলাফেরা করে, ও কোনো পর্দা ফুর্তি করে না, ও টিকটক করে, ও ছেলেদের সাথে বিভিন্ন কথা বলে, ওর একটা বিচার হোক। আর ওর মা ওকে কোনো শিক্ষা দেয়নি, পারিবারিক শিক্ষা দেয়নি। ওর মা আমার পাশে থাকে, ওর ভাইও ওরা কোনো শিক্ষা দেয় নাই। ওর কিছু বলে না, ওরা রাত্রে 10টা 11টা যখন যেভাবে বলে চলে। আর ওরা মেয়েটা নিয়ে টিকটক করে। ওর কাছে মেয়েটা থাকা নিরাপদ না, ও মেয়েটাকে নষ্ট করে ফেলাইব। ও যদি টিকটক করে আর ওর ছোট একটা মেয়ে দেখে টিকটক করবে। আর আমি কি টিকটকের জন্য ওকে বিয়ে করছি? হ্যাঁ, ও আমার কাছ থেকে সবসময় টাকা পয়সা নিত। আজ আমার টাকা পয়সা সব নিয়ে আত্মসাৎ করে আসে আমাকে আজকে পরকিয়া করিয়া আজকে আমার এসে আমাদের কাছে আমার সে লাথি মেরা পালাই দিচ্ছে। আমি আমার ফ্যামিলি, মা বোন সবাইকে ঘুরিয়া ওদেরকে আমি আপন করে নিয়েছি। আর ওরা সবাই আমাকে দূরে সরে দিচ্ছে। এখন আমি বলতে চাই যেন আমাকে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে, এখন এই মামলা থেকে আমাকে আপনারা অব্যাহতি দেন, আপনারা বিচার করেন, যাচাই বাছাই করেন আমি কি এই কাজটা করছি। আর কোনো পৃথিবীতে কোনো ভাব নাই যে এত একটা নিকৃষ্টম কাজ করতে পারে। আমি একজন মুসলমান, আমি হজ করছি, আমি পবিত্র সৌদি আরব আসছিলাম। আমি ওনাকে বলছি যে পৃথিবীর যত কোরআন শরীফ আছে আমার মাথায় দাও তুমি, আমি সব কোরআন শরীফ নিয়ে হাতে বলবো। আমার মেয়েকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার মেয়ে আমার কলেজের টুকরা। আমার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না ধরনের যে আমি মেয়েকে নির্যাতন করব। আর আমি ওই জন্য মন মাঠাতে কোনো পিতা নয়, আমি আদর্শবান পিতা। আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, আত্মসাৎ করছে আমার সম্পদগুলি, আর সে পরকীয়ায় লিপ্ত ছিল। এখন এগুলি থেকে সে বাঁচার জন্য আমাকে হয়রানি করে আমার সম্পদগুলি ভোগ করার জন্য আমি এখন আমার চাকরি নাই, আমাকে সে বেকার, এখন সে আমাকে ছুটি ফেলে দিচ্ছে। এখন আমি আপনাদের কাছে একটাই বলতে চাই, আপনারা আমাকে এই মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আপনারা সবাই আমার পাশে দাঁড়ান, আর তার একটা সুষ্ঠু বিচার করেন, আর তার যেন একটা বিচার হয়। সে যেন এই ধরনের নেক্সট টাইমে আর কথা কাজ করতে না পারে। একটা মিথ্যাবাদী, প্রতারক, বেঈমান সে একজন। এবং আমি আইনের প্রতি বলতেছি যে আপনারা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করেন, এবং সে যে মিথ্যা একটা মামলা দিচ্ছে তারও একটা বিষয়, একটা শাস্তি হোক। আর আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমার মধ্যে এরকম ভুক্তভোগী যেন কোনো রেমিটেন্স যোদ্ধা আর না হয়, যে একটা পিতা হিসাবে মেয়ের কাছে সম্মান পায়। আর আমার যে একটা সম্মান ছিল সেই সম্মানটা নষ্ট করে দিয়েছে আমাকে মিথ্যা মামলা দেওয়া ফাঁসাইছে। আমি এর উপযুক্ত বিচার চাই। এবং আদালতের কাছে প্রশ্ন একটাই, আদালত যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করে, এবং সেই অপরাধী যদি আমি অপরাধ না করে যাই, অপরাধী হয়েছে 4টা মাস জেল খাটছি, আর সে মিথ্যাটা প্রশ্রয় করছে, মিথ্যা অপবাদ দিছে, তার মিথ্যাটা যেন বিচার।